শুভেচ্ছা। সব খবর শুরু হয়ে গেল। কম সময়ে সব খবর একসাথে জানিয়ে দেব। আগামী 1 ঘন্টার মধ্যেই সব ধরনের খবর আপনাদেরকে জানাবো। যথারীতি খুব বড় করে বলবো না, দ্রুততার সাথে করে বলবো, যাতে করে আপনারা এই 1 ঘন্টায় সব ধরনের আপডেট জেনে যেতে পারেন। নিয়মিত এই আয়োজনে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে করে গুরুত্বপূর্ণ মামলার নথিপত্র সহ এজলাসের আসবাবপত্র পুড়ে গেছে। বিকেল 5টা নাগাদ ভবনটির দ্বিতীয় তলার সিঁড়িঘরের পাশে প্রথম এজলাসে আগুনের সূত্রপাত। মহানগর দায়রা জজ ইমরুল কায়েসের এজলাস সেটি। সম্প্রতি বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার রায় এসেছে এই এজলাস থেকে। একই সাথে চাঞ্চল্যকর সব মামলার সাক্ষ্য গ্রহণও চলছে। এই অগ্নিকাণ্ডের খবরে ছুটে যায় ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে অন্য কোনো ফ্লোরে না ছড়ালেও এতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা আদালত সংশ্লিষ্টদের। ঘটনাস্থলে এখন কি চলছে সে বিষয়ে একটু বিস্তারিত জানবো। নাজমুল সাইদ সহকর্মী সেখানেই আছেন, আমাদের সাথে যুক্ত আছেন। জানাবেন সাইদ, আগুন তো নিয়ন্ত্রণে এসেছে, মাত্রই দর্শকদেরকে জানালাম। কোনোভাবে জানা গেল কি ঠিক এই এজলাসটাতেই কিভাবে আগুনের সূত্রপাত হলো? আমার মনে হয় দর্শক, আমি সংযোগটি স্থাপন করতে পারছি না আমার সহকর্মীর সাথে। পরবর্তীতে আপনাদের সরাসরি সেখানে নিয়ে গিয়ে বিস্তারিত করে জানাবো। এদিকে রাজধানীর টিকাতলির মেথরপট্টিতে যে আগুন লেগেছিল সেটি নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। দুপুর 3:15টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনায় এতে মেথরপট্টির 13টি ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। তবে আগুন লাগার সাথে সাথেই বাসিন্দারা নিরাপদে বের হতে পেরেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। ক্রাউড ছিল অনেক বেশি, যার কারণে আমাদের একটু সমস্যা ছিল আগুন নেভাতে। তো আমরা মেইন সিঁড়ি দিয়ে আমরা আমাদের অ্যাপ্রোচিং ছিল, তো ওখান থেকে গিয়ে আমরা আগুনটা এক্সটিংগুইশ করতে পারছি। রংপুরের মিঠাপুকুরের দুর্গাপুরে আগুনে পুড়ে গেছে একটি অটো রাইস মিলের গুদাম। পুড়ে গেছে ধান চালের সাথে থাকা পাটও। সকাল 10:30টায় আগুনের সূত্রপাত। খুব অল্প সময় তা গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 7টি টিম আগুন নেভানোর কাজ শুরু করে। ভবন ভেঙে এবং ছাদের টিন খুলে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করে তারা। মিল কর্তৃপক্ষ জানিয়েছে গুদামে প্রায় 4000 মন পাট ছাড়াও চাল ও ধান ছিল। এখানে পাট, ধান, চাউল 1.5-2 কোটি টাকার মতো আছে, কিন্তু অত ক্ষতি হবে না, হয়তো 60-70 লাখ টাকার ক্ষতি হতে পারে। আমাদের যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে আমরা সরকারের কাছে দাবি করছি সরকার যেন আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানের দিকে দেখে। একটু কী কারণে আগুন লেগেছে এটা আমরা এই মুহূর্তে বলতে পারছি না, এবং যেহেতু এটা পাটের সঙ্গে ধান এবং চাল এগুলোও স্টোর করা ছিল, সে হিসেবে আসলে ক্ষয়ক্ষতিটাও এই মুহূর্তে নিরূপণ করা আসলে সম্ভব না। করোনা মোকাবেলায় আরও সতর্ক থাকতে মন্ত্রিসভায় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিতেই 2-3 দিনের মধ্যেই রাজধানীতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরু হবে। সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। এতে আমার বাড়ি আমার খামার প্রকল্পের সুবিধাভোগীদের জন্য সঞ্চয় স্কিম করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কোভিড নিয়ে যেটা সেটাই বলছে যে একটু আরেকটু স্ট্রিক্ট ভিউতে যেতে হবে। কোভিড নিয়ে একটু বেড়েও যাচ্ছে মনে হচ্ছে, তো সেজন্য আর একটু বেশি প্রিকশন নেওয়ার জন্য বলা হয়েছে। বলে দিচ্ছি গতকাল যে যাতে ঢাকাতেও বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট বা ল এনফোর্সিং এজেন্সি যেন আর একটু স্ট্রং হয়। করোনায় গত 24 ঘন্টায় আরও 21 জনের মৃত্যু হয়েছে। নতুন করে 2139 জন শনাক্ত হয়েছে। দেশে কোভিড-19 মোট প্রাণহানি এখন 6215। এছাড়াও এ পর্যন্ত করোনায় শনাক্ত হয়েছে 4,34,472 জন। গেল 24 ঘন্টায় 15,768টি পরীক্ষা করা হয়েছে। 1,604 জন সুস্থ হয়েছেন। সব মিলিয়ে 3,51,146 জন সুস্থ হয়েছেন। এদিকে সারা দেশে আবারও বৃদ্ধি পেয়েছে করোনার সংক্রমণ, কিন্তু স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে দিন দিন শুধু উদাসীনতাই বাড়ছে। শহর কিংবা গ্রামগঞ্জ কোথাও শারীরিক দূরত্ব মানা হচ্ছে না। মাস্ক পরার যে প্রবণতা ছিল সেটিও কমেছে। প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে অভিযান চললেও তাতে খুব একটা লাভ হচ্ছে না। শীত বাড়লে এই পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা চিকিৎসকদের। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় নানা পদক্ষেপের কথা বলছে প্রশাসন। এক্ষেত্রে জীবনযাত্রা স্বাভাবিক রাখার উপরে গুরুত্ব দেওয়ার কথাও জানান কর্মকর্তারা। মানুষের ব্যবহার করে না দেখে আমি ব্যবহার করি না করোনার মাস্ক। আজকে তাড়াহুড়া করে চলে আসি, তো
আনতে মনে নেই। পর্যাপ্ত এই কোভিড হাসপাতালে ডাক্তার, চিকিৎসক এবং অন্যান্য সরঞ্জাম সেগুলো আছে। ড্রাই সিজনের ক্ষেত্রে যেটা হয় ড্রপলেটগুলো, ভাইরাসের ড্রপলেটগুলো দ্রুত উড়ে চলে যায় সিজনের কারণে, এবং এই জন্য একটু দূরত্ব কিন্তু থাকলেও কিন্তু আপনি সংক্রমিত হতে পারেন। সরকারের কাছে এই ধরনের প্রস্তাবনা দিয়েছি যে আমরা কোনো লকডাউনে যাব না, জীবন এবং জীবিকার ব্যালেন্সকে আমরা অ্যাড্রেস করে আমরা দ্বিতীয় ঢেউটাকে মোকাবেলা করব। সেজন্য আমাদের যে ইউনিয়ন ভিত্তিক কর্মকৌশলের মূল উদ্দেশ্য হলো যে আমাদের রুট পর্যায় পর্যন্ত আমাদের সকল মেসেজ যাতে পৌঁছে যায়। বিশ্বজুড়ে 13,24,000-এর বেশি মানুষের প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। 24 ঘন্টায় 6,500 মানুষ মৃত্যুবরণ করেছেন। নতুনভাবে 4,92,000-এর মতো মানুষের শরীরে কোভিড-19 মিলল। সব মিলিয়ে এখন আক্রান্ত 5,48,00,000 ছাড়িয়ে গেছে। রোববার সর্বোচ্চ 635 জনের মৃত্যু হয় মেক্সিকোতে। এছাড়া দৈনিক সংক্রমণের শনাক্তে শীর্ষে ইতালি। এছাড়াও ইউরোপীয় দেশটিতে যুক্তরাষ্ট্রে এদিন 550 বেশি মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে। 2,52,000 কাছাকাছি মোট প্রাণহানি যুক্তরাষ্ট্রে। রোববার 450 বেশি মৃত্যু রেকর্ড করা হয়েছে ভারত এবং ইরানে। অন্যান্য ইউরোপীয় দেশগুলোতেও 2 থেকে 3 শতাধিক ছিল মৃত্যু। করোনার আতঙ্কে ফের সেলফ আইসোলেশনে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। রোববার নিজেই টুইট বার্তায় এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, নমুনা পরীক্ষা নেগেটিভ এসেছে ফলাফল। কোভিড-19-এর কোনো ধরনের উপসর্গও নেই। তবে বৃহস্পতিবার অ্যাশফিল্ডের এমপি লি অ্যান্ডারসনের সাথে তিনি 35 মিনিটের বৈঠক করেন। পরে ওই কনজারভেটিভ রাজনীতিকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। গেল 27 মার্চ 55 বছর বয়সে এই রাজনীতিক প্রথমবার করোনায় আক্রান্ত হন। আগামী শীতেই মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হবে এমন আশাবাদ জানিয়েছেন ফাইজার ও বায়োএনটেক ভ্যাকসিনের উদ্ভাবক উগো শাহিন। জানিয়েছেন, টিকার কার্যকারিতার বিষয়ে নিশ্চিত হওয়া যাবে গ্রীষ্মেই। সব ঠিক থাকলে চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুর দিকে টিকা সরবরাহ শুরু হতে পারে। আগামী এপ্রিলের মধ্যে 30 কোটি মানুষকে টিকা প্রয়োগে তিনি আশাবাদী। গত সপ্তাহেই ফাইজার এবং বায়োএনটেক জানায় তাদের তৈরি টিকা 90% সুরক্ষা দেবে করোনা ভাইরাস থেকে। সবচেয়ে জরুরি হচ্ছে আগামী শরৎ অথবা শীতের আগেই বেশি সংখ্যায় টিকা প্রয়োগ, যাতে ওই সময়ের মধ্যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায়। আর আমি আত্মবিশ্বাসী এটা সম্ভব, কারণ বেশ কয়েকটি ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সরবরাহ বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করছে। পিএসএল এর পাকিস্তান সুপার লিগের ফাইনালে উঠেছে তামিম ইকবালের দল লাহোর কালান্দার্স। দ্বিতীয় এলিমিনেটরে লাহোর 25 রানে হারিয়েছে মুলতান সুলতানসকে। টস হেরে ব্যাট করতে নেমে তামিমের ব্যাটে ভালো শুরু পায় লাহোর কালান্দার্স। খুব দ্রুতই 20 বলে 30 রান করেন এই ওপেনার, যেখানে 5টি 4 হাঁকিয়েছেন তামিম। তবে জুনায়েদ খানের বলে খুশদিল শাহর হাতে সহজ ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপরে আরেক ওপেনার ফখর জামানের 46 আর শেষ দিকে ডেভিড উইসির 41 বলে ঝোড়ো 48 রানে 6 উইকেটে 182 রান করে লাহোর। শাহিদ আফ্রিদি 2টি উইকেট নেন। জবাবে আদম লিদ ভালো শুরু এনে দেন মুলতানকে। 50 রান করেন এই ওপেনার। তবে হারিস রৌফ এবং ডেভিড উইজের দারুণ বোলিংয়ে ফাইনাল নিশ্চিত করে লাহোর। অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচ সেরা হন উইজে। আর মঙ্গলবার ফাইনালে করাচি কিংসের মুখোমুখি হবে তামিমের লাহোর। বাংলাদেশ এখন পুলিশের রাষ্ট্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করে বলেছেন, অটো পাসের মাধ্যমে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে। মেজর হাফিজ অভিযোগ করেছেন, পকেট ভারী করতেই বিদেশ থেকে করোনা পরীক্ষার কিট আনা হচ্ছে। আলোচনা সভায় বিএনপি নেতারা অভিযোগ করেন, নয়াপল্টনে সরকারের এজেন্টরাই বাসে আগুন দিয়েছে। সবচেয়ে দুঃখ লাগে যে মনে হয় আমরা পাগলের দেশে আছি। সিইসি সাহেব কি বললেন সেদিন, যুক্তরাষ্ট্রকে শিক্ষা নিতে হবে আমাদের কাছ থেকে। আমরা এত উন্নত একটা দেশ হয়ে গেছি, আমাদের নির্বাচনী ব্যবস্থা এত ফুল প্রুফ। 2 লাখ লোক 2 দিন যদি রাজপথে বসে থাকে সরকারের পতন হয়ে যাবে। এই সরকার তো তলাবিহীন। দিস ইজ এ পুলিশ স্টেট। দুর্নীতির মামলায় 13 বছরের দণ্ড নিয়ে কারাবন্দী বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিনের জামিন দেননি আপিল বিভাগ। 14 ডিসেম্বর পর্যন্ত জামিন আবেদন মুলতবি করে আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। দুদকের করা এই মামলায় উচ্চ আদালতের নির্দেশে গত 8 নভেম্বর মীর নাসির বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন এবং সেদিনই তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আত্মসমর্পণের পরে মীর নাসির আপিল বিভাগে লিফট টু আপিল দায়ের করেন, একই সাথে জামিনও চান। 14 ডিসেম্বর 2020-এ এটা আবার হয়তো শুনানি হবে, তখন হয়তো কি আদেশ হয় তখন
ওই সময় দেখা যাবে। তবে আজকে জামিন হয়নি, জামিন দেয়নি, কাজে ওনাকে জেলেই থাকতে হচ্ছে। নারীর জন্য নিরাপদ সাইবার স্পেস করতে পুলিশ সব ধরনের ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন আইজিপি বেনজির আহমেদ। সকালে রাজারবাগ পুলিশ লাইন্সের নারীর নিরাপত্তা সেবা নিশ্চিতে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন শিরোনামে সামাজিক মাধ্যম ফেসবুক পেজ প্ল্যাটফর্ম উদ্বোধন করেন আইজিপি। জানিয়েছেন সাইবার বুলিং এর শিকার নারীরা যাতে সহজেই তাদের অভিযোগ জানাতে পারেন, সেজন্যই পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেনে শুধু নারী কর্মকর্তারা এই কাজ করবেন। আইজিপি বলেছেন, এখন পর্যন্ত বিভিন্ন ট্রাইব্যুনালে সাইবার বুলিং সংক্রান্ত মামলা হয়েছে 6,000-এর বেশি, বেশিরভাগের ভুক্তভোগী নারী। আমাদের সমাজে কোনো নারী এই ধরনের সাইবার বুলিংয়ের শিকার হন বা ব্ল্যাকমেইলের শিকার হন, এটা আমাদের এটা লাস্ট থিং উই ওয়ান্ট, আমরা চাই না, এটা কখনো চাই না। তারপর যদি কেউ এই ধরনের অপরাধের শিকার হন, তাহলে তারা এই অল উইমেন ইউনিটের সহায়তা নেবেন এবং এরা আবার আমাদের যে দেশব্যাপী ছড়িয়ে আছে 8টা ভিকটিম সেন্টার এবং আমাদের বিভিন্ন ইউনিট যারা এই কাজ করে, মামলা মোকদ্দমা বা লিগ্যাল অ্যাকশন নিয়ে থাকেন, তাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যে কোনো ভিকটিমকে সহায়তা করবে। টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ সহ অন্য আসামিদের বিরুদ্ধে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগ দায়েরে 4টি মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 4-এর বিচারক তামান্না ফারাই আদেশ দিয়েছেন 2টি মামলায় সিআইডিকে, 1টি পিবিআইকে, অপর মামলাটি সহকারী পুলিশ সুপার উখিয়া টেকনাফ সার্কেলকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন বিচারক। প্রবীণ রাজনীতিবিদ, সাবেক ডেপুটি স্পিকার ও আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি কর্নেল অবসরপ্রাপ্ত শওকত আলী ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 9:30টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে 84 বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে মাগরিবের নামাজের পরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তার জানাজা অনুষ্ঠিত হয়। আগামীকাল তার মরদেহ নেওয়া হবে জন্মস্থান শরীয়তপুরে। সেখানেই আনুষ্ঠানিকতা শেষে নিজের বাড়ি স্বাধীনতা ভবনের আঙিনায় দাফন করা হবে শওকত আলীকে। ঐতিহাসিক আগরতলা মামলায় বঙ্গবন্ধুর সাথে ছিলেন, সারা জীবন একটি আদর্শকে ধারণ করে রাজনীতি করেছেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। যেভাবে 1968-তে পাকিস্তান হানাদার বাহিনী কর্তৃক নির্যাতিত হয়েছিলেন, ঠিক তেমনিভাবে বঙ্গবন্ধু শাহাদত বরণের পর একইভাবে তিনি কিন্তু আবার নির্যাতনের শিকার হন। আমরা জানি না কিভাবে তার অভাব পূরণ করব। জাতির বিশ্বস্ত সৈনিক এবং দেশের প্রশ্নে আপোষহীন একজন নেতাকে আমরা হারালাম। বছর ঘুরে প্রকৃতিতে শীতল পরশ নিয়ে হাজির হয়েছে ঋতুকন্যা হেমন্ত। অগ্রহায়ণে নতুন ধানে বাঙালির ঘরে ঘরে নবান্ন উৎসব ছড়িয়ে পড়েছে। তাই তো হেমন্তের স্নিগ্ধ সকালে উত্তরের ঘরে ঘরে কৃষাণীর এত ব্যস্ততা। ঢেঁকির তালে দোল খাচ্ছে চারদিক, মুখর বাড়ির আঙিনা। চলছে নতুন চালের পিঠা পায়েস তৈরির কাজ। গানের সুরও বেজে উঠছে কারো কারো কণ্ঠে। নবান্ন আবহমান বাংলার উৎসব যা দৃঢ় করে সামাজিক মেলবন্ধন। আমরা রক্ষণ মাসে যখন লবান্ন হবে, তখন এই নতুন ধানের চাল দিয়ে আমরা লবান্ন করব। জামাই মেয়ে নিয়ে আসলাম, আরও হয়তো কুটুম্বকে দাওয়াত করলাম যে আমরা নতুন ধান কাটিছি, নতুন ধানের ভাত খাবো। পায়েস রান্না করছি, পিঠা পুলি বানাইছি, বাবা পিঠা, কুশলি পিঠা, আমরা এলা বানা সবাই মিলে আমরা খাই। লাটিনের বাড়ি দেই বা আমরা ভাগ ভাগের বাড়ি দেই এবং আমরাও নিজেও খাই। মালয়েশিয়ায় আজ শুরু হলো অবৈধ অভিবাসীদের বৈধকরণ প্রক্রিয়া। রিক্যালিব্রেশন খ্যাত বৈধকরণ প্রক্রিয়া চলবে আগামী বছরের 30 জুন পর্যন্ত। কৃষি, বৃক্ষরোপণ, নির্মাণ, উৎপাদন এই 4 খাতে কর্মী নিয়োগের আবেদন করা যাবে। কর্মসূচিতে কোনো এজেন্ট বা ভেন্ডর থাকবে না, শুধু মালিকপক্ষ বা নিয়োগকর্তা অবৈধ কর্মীদের নাম সহ সরাসরি ইমিগ্রেশনের আবেদন করতে পারবে এবং এই কর্মসূচির আওতায় বাংলাদেশ সহ সোর্স কান্ট্রি অন্তর্ভুক্ত 15টি দেশের অবৈধ অভিবাসীরা বৈধ হতে পারবেন। বৈধকরণ প্রক্রিয়া ঘোষণার পরে দালাল চক্রের প্ররোচনা করে টাকা, পাসপোর্ট লেনদেন না করতে সতর্ক করেছে মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশন। প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগে বিক্ষোভে নামা ট্রাম্প সমর্থকরা যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে সহিংসতা এবং ভাঙচুর চালিয়েছে। খোদ রাজধানী ওয়াশিংটনে সংঘর্ষে নিরাপত্তা কর্মী সহ বেশ কয়েকজন আহত হন। অস্ত্রসহ আটকও হয়েছে 20 জন। এমন পরিস্থিতিতে ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবীর অভিযোগ জনতা নয় বরং গণমাধ্যম জিতিয়েছে জো বাইডেনকে। আর ট্রাম্পের আচরণে হতাশা প্রকাশ করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। নির্বাচনে 306টি ইলেকটোরাল ভোট নিশ্চিত করেছেন জো বাইডেন।
ট্রাম্প কখনোই বলেননি তিনি পরাজয় বরণ করেছেন। তার টুইট বার্তা ছিল ব্যঙ্গাত্মক, যার অর্থ গণমাধ্যমেই বারবার বলছে জো বাইডেন জয়ী হয়েছেন। এনবিসি, সিবিএস, এমএসএনবিসি, সিএনএন ও ফক্স পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত করবে না, বরং জনতা ও ইলেকটোরালরাই যাকে নির্বাচিত করবেন তিনিই হবেন প্রেসিডেন্ট। প্রত্যেক মার্কিন প্রেসিডেন্টই তার পূর্বসূরির তুলনায় ভিন্ন হতে চান। ট্রাম্পও নিজের মতাদর্শে বিশ্বাসী। একজন রাষ্ট্রপ্রধানের কি করা উচিত বা কি করা যাবে না এমন মৌলিক ধারণাগুলো থেকে ছিলেন অনেকটা দূরে, কিন্তু জনতার রায় মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। সীমান্তে সহিংসতার ঘটনায় আবারও উত্তাপ বেড়েছে পাক ভারত সম্পর্কে। পাকিস্তানের সরকারের ইন্ধনে পরিচালিত সন্ত্রাসী কার্যকলাপের বৈধতা দিতে দায় চাপানো হচ্ছে দিল্লির ঘাড়ে, এমন অভিযোগ ভারতের। এর আগে বেলুচ বিচ্ছিন্নতাবাদী ও তালেবানের সাথে হাত মিলিয়েছেন খোদ ভারতীয় কূটনীতিকরা, এমন অভিযোগ আনে পাকিস্তানি সেনাবাহিনী। জাতিসংঘে এসব প্রমাণ উপস্থাপনের কথাও জানিয়েছে পাকিস্তান। এসবে ক্ষিপ্ত নয়াদিল্লির জবাব, ইসলামাবাদের কথিত সব প্রমাণই মিথ্যে। Uncontrivable evidence reveals বেলুচিস্তানের বিদ্রোহীদের সাথে হাত মিলিয়ে পাকিস্তানি তালেবানের সাথে যোগসাজশ স্থাপন করেছে ভারত। ভারতীয় বিভিন্ন দূতাবাস ও কনসুলেট থেকে পাকিস্তানের সন্ত্রাসে পৃষ্ঠপোষকতা চলছে। আফগানিস্তানে ভারতীয় কূটনীতিকরাই বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের তদারকি করছেন, এমন সুস্পষ্ট তথ্য প্রমাণ আমরা পেয়েছি এবং সত্যতা যাচাই করেছি। will be shared right now. ইসলামাবাদের সব অপকর্মের প্রমাণ বিশ্ব সম্প্রদায়ের কাছে রয়েছে। কিভাবে তারা সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা করে তা তো দেশটির নেতারাই নিজ মুখে স্বীকার করেছেন। এ অবস্থায় ভাবমূর্তি রক্ষায় মরিয়া হয়ে আবল তাবল বকছে দেশটি। ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকারের চলমান অভিযানের বিরুদ্ধে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উত্তরাঞ্চলীয় বিদ্রোহী নেতা। সেনা ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হবে বলে হুমকি তার। এদিকে সংঘাতপূর্ণ টাইগ্রের একটি বাসে হামলায় 34 আরোহী নিহতের ঘটনা ঘটে রোববার সন্ধ্যায় তীর বিদ্রোহী গোষ্ঠী TPLF এর দিকে। এমন পরিস্থিতিতেই দেশ ছেড়ে প্রতিবেশী সুদানে আশ্রয় নেওয়া শরণার্থীর সংখ্যা 20,000 ছাড়িয়ে গেছে। বিধ্বংসী সরকারি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ করবই। টাইগ্রেতে যারা হামলা চালাবে তারা এ অঞ্চল থেকে ফিরে যাবার সুযোগ পাবে না। যেসব ঘাঁটি ব্যবহার করে হামলা চালাবে সেগুলো গুঁড়িয়ে দেওয়া হবে। এই মুহূর্তে পরিস্থিতি খুবই খারাপ। গত 5 দিনে 15,000-এর মতো মানুষ এখানে এসেছে। তাঁবু আর খাবার দিয়ে স্থানীয়রা এগিয়ে এসেছে, তবে আরও অনেক সহায়তা দরকার। সপ্তমবার ফর্মুলা 1 চ্যাম্পিয়ন হয়েছেন লুইস হ্যামিল্টন। তার এই জয়ে তিনি ছুঁয়ে ফেলেছেন কিংবদন্তি মাইকেল শুমাখারকে। রোববার তুরস্ক গ্রান্ড প্রি জিতে অনন্য এই রেকর্ড গড়লেন তিনি। তুরস্কে অবিশ্বাস্য এই সাফল্যের পরে আবেগ আপ্লুত হয়ে পড়েন হ্যামিল্টন, ধরে রাখতে পারেননি চোখের জল। ট্রফি জয়ের পরে শুমাখার জানিয়েছেন 5 বছর বয়সে তার রেসিং দুনিয়ার সাথে পরিচয় হয়। তখন গোকার্ট চালাতেন, আর এখন পেশাদার সার্কিটে ব্রিটিশ চ্যাম্পিয়নশিপ জয় ছিল তার সবচেয়ে বড় সাফল্য। রোববারের জয় হ্যামিল্টনের জীবনের 94তম। সপ্তম ফর্মুলা 1 খেতাব নিশ্চিত করে তিনি নিজের গাড়িতেই মাথায় হাত দিয়ে বসেছিলেন। করোনা আক্রান্ত অভিনেতা আজিজুল হাকিমের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী জিনাত হাকিম। গেল 12 নভেম্বর আজিজুল হাকিমকে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে তার অবস্থার উন্নতি হলে পরে লাইফ সাপোর্ট খুলে আইসিইউতে স্থানান্তর করা হয়। 90 দশকের শুরুর দিকে মঞ্চনাটকের মধ্য দিয়ে অভিনয়ে যুক্ত হন আজিজুল হাকিম। পরবর্তীতে টিভি নাটক এবং চলচ্চিত্রেও কাজ করে দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পান এই অভিনেতা। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ বন্ধের হুমকি দেয় যুব খেলাফত মজলিসের নেতা মামুনুল হককে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। বক্তারা বলেন, এমন হুমকি রাষ্ট্রদ্রোহিতার শামিল। সমাবেশ থেকে 72 ঘন্টার মধ্যে মামুনুল হককে গ্রেফতারের দাবি জানানো হয়। চুয়াডাঙ্গার জীবননগরের সোনালী ব্যাংকের শাখা নিরাপত্তা কর্মীদের জিম্মি করে প্রায় 9 লাখ টাকা লুটের ঘটনায় এখনো কোনো কুলকিনারা করতে পারল না আইন শৃঙ্খলা বাহিনী। কাউকে গ্রেফতারও করা হয়নি, তবে জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। ঘটনার পর থেকেই ওই এলাকায় চাপা আতঙ্ক বিরাজ করছে। গতকাল দুপুরে হেলমেট পিপিই পরে ব্যাংকে ঢুকে পড়ে 3 জন দুর্বৃত্ত এবং পরে তাদের কাছ থেকে 10 মিনিটের মধ্যে 8,94,000 টাকা লুট করে নিয়ে যায়। আগে যে ছিল উনি এসে প্রথমে আমাকে এখানে পিস্তল ছিল, পিস্তল বেগুন আমার কপালে ঠেকাইছে, বাম হাতে পিস্তল ডান হাতে ছুরি। 2 জন 2 দিক থেকে অস্ত্র ধরে দিয়ে বলছে ওটা লাভা, না হলে তোদের গুলি করে দেবো। অস্ত্রের মুখে জিম্মি করে যে কাজটা করেছে তাতে করে বোঝা যাচ্ছে এখানে সম্পূর্ণ ব্যাংক কর্মকর্তা
বা ব্যাংকে যারা ঊর্ধ্বতন আছে তাদের অবহেলার কারণেই এই ঘটনাটা ঘটছে। সশস্ত্রভাবে 3-4 জন আক্রমণ করছিল আর কি, তা সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই, আমরা তো নিরস্ত, জীবনের ভয় আছে। আরও কোনো হতাশ হওয়ার কিছু নেই, আমরা চেষ্টা করতেছি এটা খুঁজে বের করা, ইনশাল্লাহ এটা আমরা খুব দ্রুতই খুঁজে বের করতে পারবো। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সুদের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে দুপক্ষের সংঘর্ষ হয়েছে, একজন নিহত হয়েছে। সকালে উপজেলার মহিষবেড় গ্রামে এই ঘটনা। স্থানীয়রা জানিয়েছে গ্রামের রুহুল আমিনের কাছ থেকে সুদের টাকা পেতেন হোসেন আলী নামের এক ব্যক্তি। এ নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব চলছিল। তারই জের ধরে সকালে দুপক্ষের লোকজন এসে সংঘর্ষে জড়ায়, বেশ কয়েকজন আহত হয়। সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে আক্কাস মিয়া নামে তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হংকংয়ের ঘনবসতিপূর্ণ এলাকায় হওয়া অগ্নিকাণ্ডে কমপক্ষে 7 জন প্রাণ হারালেন। রোববার রাতের এই ঘটনায় অনেকেই দগ্ধ। পুলিশ জানিয়েছে স্থানীয় সময় রাত 8:45 নাগাদ আগুনের খবর পান তারা। ইয়ামাতেই আবাসিক এলাকাটিতেই বেশিরভাগ পুরনো ঘরবাড়ি, দোকানপাট এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান। জাতিগতভাবে চাইনিজ নন এমন অধিবাসীদেরই বসবাস ছিল এখানে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এদিকে তুরস্কের ইস্তাম্বুলে আগুনে পুড়ে গেছে ঐতিহাসিক এক মসজিদ। 17 শতকে অটোমান সুলতান চতুর্থ মেহমেদের আমলে নির্মিত হয় কাঠের এই মসজিদটি। ইস্তাম্বুলের এশীয় অংশে বসফরাস প্রণালীর পার ঘেঁষে মসজিদটির অবস্থান। আগুনে ক্ষতিগ্রস্ত হয় আশপাশের আরও বাড়িঘর। আগুন কারণ সম্পর্কে এখন পর্যন্ত কেউ কিছু জানায়নি। ঐতিহাসিক এই মসজিদের অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ফেসবুক লাইভে ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেয়া যুবক মহসিন তালুকদারের বিরুদ্ধে জালালাবাদ থানায় আইসিটি অ্যাক্টে মামলা হয়েছে। অভিযুক্ত মহসিনকে গ্রেফতারের অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। সোমবার দিবাগত রাত 12:06 ফেসবুক লাইভে এসে তিনি সাকিব আল হাসানকে গলা কেটে হত্যার ঘোষণা দেয়। মহসিন তালুকদার নামের একটি ফেসবুক আইডি থেকে এই ঘোষণা দেওয়া হয়। তবে সোমবার ভোরে আবারও লাইভে এসে মহসিন তালুকদার নামের ওই যুবক তার দেয়া আগের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। ওই যুবকের বাড়ি সিলেটের জালালাবাদের মইয়ারচর এলাকায়। ফেসবুক লাইভে এসে একটি ছেলে মহসিন তালুকদার সে ধারালো অস্ত্র উঁচিয়ে যে সমস্ত অশ্লীল কথা এবং তার প্রাণনাশের হুমকি দিয়েছে। এই অপরাধীকে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে, জিরো টলারেন্সে নেবে। এখানে আপনার আইসিটি অ্যাক্টের মামলা রয়েছে এবং সংশ্লিষ্ট ধারায় অপরাধ আমলে নিয়ে মামলা শীঘ্র রুজু হবে। এবার সব ধরনের ফুটবলকে বিদায় জানিয়েছেন আর্জেন্টিনার সাবেক ফুটবলার হাভিয়ের মাসচেরানো। 2 বছর আগে জাতীয় দল থেকে অবসর নিল। এবার পেশাদার ফুটবলকেও বিদায় জানালেন তিনি। রিভার প্লেট, করিন্থিয়ান্স, লিভারপুল, বার্সেলোনার মতো ক্লাবে খেলা মাসচেরানো সবশেষ খেলেছিলেন স্বদেশি ক্লাব এস্তুদিয়ান্তেসের হয়ে। রোববার লিগ ম্যাচে দলের হারের পরে বুট জোড়া তুলে রাখার কথা জানান 36 বছর বয়সী ফুটবলার। বার্সেলোনার হয়ে 8 বছরে 2টি চ্যাম্পিয়ন্স লিগ, 5টি লা লিগা সহ মোট 19টি শিরোপা জিতেছেন। জাতীয় দলের হয়ে তিনি খেলেছেন 147টি ম্যাচ, অংশ নিয়েছেন 4টি বিশ্বকাপে। 2004-2008 সালের অলিম্পিকে জিতেছেন সোনা। শিশু দিবস উপলক্ষে সিনেমা প্রেমীদের জন্য নতুন চমক আনলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত হামি 2 সিনেমাটি। উইন্ডোজ প্রোডাকশন প্রকাশ করেছে হামি 2 সিনেমার পোস্টারটি। হলুদ রঙের মাস্কে ঢাকা পড়েছে হামি। 2018-এর 11 মে মুক্তি পাওয়া উইন্ডোজ প্রোডাকশনের হামি সিনেমাটি বক্স অফিসে সুপারহিট ছিল। আর সে সময় সিনেমাটি শুধু ছোটদেরই নয়, বড়দেরও মন কেড়েছিল। সিনেমাটিতে ভুটুর চরিত্রে এবার অভিনয় তখন করেছিলেন ব্রত বন্দ্যোপাধ্যায়, এবারও অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, গার্গী রায়চৌধুরী, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায় সহ আরও অনেকে। সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর। সিলেটে তরুণীকে ধর্ষণ এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে 2 জনের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী। গোয়াইনঘাট থানায় করা মামলায় আসামি করা হয়েছে আলিমুদ্দিন এবং তার শ্যালক তাহের মিয়াকে। মামলার পরে তাহের মিয়াকে পুলিশ গ্রেফতার করলেও আলিমুদ্দিন পলাতক রয়েছেন। নির্যাতিত ওই নারী অভিযোগ করেছেন কয়েকদিন আগেই তাহের মিয়া তাকে ধর্ষণ এবং ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে। এরপরে ভিডিও ফেসবুকে ছড়িয়েও দেয়। এই ঘটনা তাহেরের বোন জামাই আলিমুদ্দিনকে জানালে তিনিও নির্যাতনের চেষ্টা করেন এবং মেরে ফেলার হুমকি পর্যন্ত দেন। ভুক্তভোগীকে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে। সর্বশেষ আপডেট হচ্ছে অভিযুক্ত তাহের মিয়াকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এছাড়াও সহযোগী যে অভিযুক্ত ছিল তাকে ধরার অভিযান চলছে, তাকে ধরার জন্য।
কক্সবাজারের রামুতে বন্য হাতিটিকে বৈদ্যুতিক শক এবং গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন বন বিভাগ। বন বিভাগের পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুর রহমান জানিয়েছেন, পাশের কোনো বাড়িঘর থেকে তাকে বৈদ্যুতিক শকে বন্য হাতিটিকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং এই ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। গতকাল রামুর পানেরছড়া রেঞ্জের দক্ষিণ মিঠাছড়ি পাহাড়ি এলাকা থেকে বন্য হাতির মরদেহ উদ্ধার করে পুলিশ। জেলা সাংবাদিক ইউনিয়ন ও লায়ন্স ক্লাবের উদ্যোগে নারায়ণগঞ্জে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার আয়োজন করা হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত এই কর্মসূচি চলে। বিনামূল্যে প্রায় 200 জনের ডায়াবেটিস পরীক্ষা করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন রিজিয়ন চেয়ারম্যান লায়ন শামসুন নাহার। এ সময় জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। দেশে প্রথম অগমেন্টেড রিয়ালিটি সম্বলিত মোবাইল অ্যাপ চালু করেছে ডোর ব্র্যান্ড পার্টেক্স ডোরস। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এই অ্যাপের উদ্বোধন করেন পার্টেক্স গ্রুপের ভাইস চেয়ারম্যান আজিজ আল কায়সার। অ্যাপটি ব্যবহার করে গ্রাহকরা পার্টেক্সের এক্সক্লুসিভ শোরুম এবং ডিলার আউটলেটের ঠিকানা, সেলস টিমের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এর পাশাপাশি 170টির বেশি দরজার ডিজাইন দেখে মূল্য জানতে পারবেন গ্রাহকরা। যমুনা ফিউচার পার্কে যাত্রা শুরু হলো আর্ট ব্র্যান্ডের নতুন একটি শাখা। বিকেলে এর উদ্বোধন করেন আর্ট ব্র্যান্ডের প্রধান নির্বাহী মামুন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যমুনা গ্রুপের পরিচালক ডক্টর মোহাম্মদ আলমগীর আলম। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন দেশের প্রতিষ্ঠিত আর বিখ্যাত মডেলরা। দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মহাকাশযান পাঠিয়েছে এলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। প্রথম বেসরকারি মহাকাশযান নির্মাণকারী প্রতিষ্ঠানের ক্রু ড্রাগন ক্যাপসুলে চেপে মহাকাশে পাড়ি দেন 4 নভোচারী। রোববার স্থানীয় সময় সন্ধ্যা 7:27 ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় স্পেস এক্স রকেট এবং ক্যাপসুল। নভোচারীদের 3 জন মার্কিনী এবং 1 জন জাপানের নাগরিক। জাপানের সোচি নোগুচি ইতিহাসে তৃতীয় ব্যক্তি হিসেবে ভিন্ন ধরনের 3টি মহাকাশযানে যাত্রার অভিজ্ঞতা অর্জন করলেন। গত মে মাসে প্রথম বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে 2 মহাকাশচারীকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠিয়েছিল স্পেস এক্স। আগস্টে তাদের নিরাপদে ফিরিয়েও আনা হয়। বিশ্বের সবচেয়ে দামি পায়রার খেতাব পেল নিউ কিম। সম্প্রতি বেলজিয়ামের এক নিলামে কবুতরটি $19 লাখ বিক্রি হলো। চীনের এক ধনকুবের এবং পায়রা ভক্ত এই কিনে নেন প্রশিক্ষণপ্রাপ্ত বেলজিয়ান ব্রিড পাখিটিকে। গেল 9 দিন ধরেই নিলাম চলছিল, যাতে চীনের 2 নাগরিকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। জানা যায় 2 বছরের এই নারী কবুতরটি ছোট, মাঝারি এবং দূরপাল্লার প্রতিযোগিতায় নিয়মিত অংশ নেয়। সেখানে তার সাফল্যের পাল্লাও বেশ ভারী। অনলাইন নিলামে দর হাঁকা হয় 180 ব্রিটিশ পাউন্ড থেকে। নিলামে 445টি রেসিং পিজিয়ন তোলা হয়, যেগুলো বিক্রি হয় $70 লাখ। এর আগে বিশ্বের সবচেয়ে দামি কবুতরের রেকর্ডটি ছিল আলমন্ডের দখলে। 2019 সালে পায়রাটি 4 লাখের বেশি দামে কিনে নেন এক চীনা ব্যবসায়ী। জাতীয় দলের সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠক বাদল রায় লিভার ক্যান্সারে আক্রান্ত। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে গত বছর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাৎক্ষণিকভাবে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেবার সুস্থ হয়ে দেশে আসলেও বাদল রায় আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। বাফুফের নির্বাচনের পরে বাদল রায়ের অসুস্থতা তীব্র আকার ধারণ করে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সবশেষ চিকিৎসকরা জানিয়েছেন তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত। রোগটি বর্তমানে স্টেজ 4 পর্যায়ে রয়েছে বলেও জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। আজকে সব খবর এখানেই শেষ। দর্শক, 24 ঘন্টায় যমুনা টেলিভিশনের সাথে থাকতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। লগ ইন করুন www.যমুনা.tv, Facebook/যমুনা টেলিভিশন, YouTube/যমুনা টিভি। এতক্ষণ সাথে ছিলেন, অনেক ধন্যবাদ। নিরাপদে থাকবেন।